বলো কেমন আছো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আমরা আমাদের ফার্স্ট উইক সাকসেসফুলি কমপ্লিট করেছি। এবার আমরা সেকেন্ড উইক স্টার্ট করছি। আজকে আমাদের ডে 7। আমরা ক্লাস 11-এর চ্যাপ্টার 2 স্টার্ট করছি, যেখানে রয়েছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, জীববিদ্যা সম্পর্কিত শ্রেণীবিন্যাস। ঠিক আছে, তো সেখানে আমরা আজকে ফার্স্ট ডেতে কি পড়বো? আমরা আজকে পড়বো কিছু ইন্ট্রোডাকশন পার্ট, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন পার্ট থেকে বেশ কিছু কোয়েশ্চেন কিন্তু নিটে আসার প্রবল সম্ভাবনা আছে। তার মধ্যে 5 কিংডম ক্লাসিফিকেশন ইনক্লুড করব। 5 কিংডম ক্লাসিফিকেশন ছাড়াও আরও বেশ কিছু ক্লাসিফিকেশন হয়েছে, যেগুলো আমরা ইন্ট্রোডাকশনের মধ্যে পড়ব। তাহলে চলো স্টার্ট করা যাক আর দেরি না করে। ওকে, তো ফার্স্ট এখান থেকে তোমাদেরকে কি পড়তে হবে দেখো। আগে একটা কথা বলি যে ক্লাসিফিকেশন, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন তার মানে কি? তার মানে হচ্ছে যে তুমি চারিদিকে যত সজীব বস্তু দেখছো, চারিদিকে তুমি যত লিভিং অর্গানিজম দেখছো, তো সবাইকে তুমি কোনো না কোনো গ্রুপে ক্লাসিফাই করতে পারো। সেটা আমরা চ্যাপ্টার 1-এ পড়েছি যে কিভাবে আমরা ক্লাসিফাই করি। তো আমরা ক্লাসিফাই কেন করি, মানে এটা করার দরকারটা কি? তো তুমি কুকুরকে কুকুর বলছো, বিড়ালকে বিড়াল বলছো, গরুকে গরু বলছো, মানুষকে মানুষ বলছো, গাছকে গাছ বলছো, পোকাকে পোকা বলছো, সমস্যাটা কি এখানে? এই অবধি থাকলেই তো হতো। তো আমরা আবার কিছু প্রাণীকে ম্যামেল বলছি, কিছু প্রাণীকে আমরা ইনসেক্ট বলছি, কিছু প্রাণীকে আমরা ফিশেস বলছি। কেন? তোমার তো আলাদা করে এভাবে ক্লাসিফাই করার দরকার ছিল না। দরকার ছিল এই কারণে, কারণ সেটা আমাদের রিসার্চে অনেক বেশি সুবিধে করে দেয়, সেগুলো নিয়ে স্টাডি করতে আমাদের অনেক বেশি সুবিধে করে দেয়। যেমন ধরো, যখনই আমি বলছি স্তন্যপায়ী প্রাণী, তার মানে কি? স্তন্যপায়ী প্রাণী মানে হচ্ছে যারা ম্যামেল। তারা কি করে? তারা যারা ফিমেল থাকে তারা তাদের বেবিকে মিল্ক দেয়, তাই না? মিল্ক খাওয়ায়। তো এটা স্তন্যপায়ী বা ম্যামেল বললেই চট করে আমার মাথায় চলে আসছে। তো যত রকমের ম্যামেলসরা রয়েছে, সেখানে তোমার কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, মানুষ, হনুমান, তো সবাইকে আমরা একটা গ্রুপের মাধ্যমে কিন্তু ক্লাসিফাই করতে পারছি। যখনই আমি স্তন্যপায়ী কথাটা বলছি, তখনই আমার মাথায় কিন্তু এদের সবার ছবি চলে আসছে। তো আমার যদি ম্যামেল নিয়ে আমি রিসার্চ করি, সেটা অনেক বেশি ইজি হবে, কারণ আমি সব কটা অর্গানিজমকে ভিজুয়ালাইজ করতে পারছি। তো এই জন্য পড়াশোনার সুবিধার জন্য, রিসার্চের সুবিধার জন্য আমরা কিন্তু ক্লাসিফাই করে থাকি। তো এই ক্লাসিফিকেশন করবার চেষ্টা আজ শুরু হয়নি। এই চেষ্টা শুরু হয়েছিল বহু 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 বছর আগে। তখনও সায়েন্স বলতে সেরকম কিছু কিন্তু ছিল না, তখনও বিজ্ঞান খুব ডেভেলপ হয়নি। তখন মানুষ বিজ্ঞানের থেকে দূরেই থাকতো, সায়েন্সের থেকে দূরেই থাকতো। তো সেই সময় অ্যারিস্টটল ছিলেন আর্লিয়েস্ট, দেখো, সর্বপ্রথম বিজ্ঞানী ছিলেন অ্যারিস্টটল। উনি কি করলেন? উনি সবার প্রথম কিন্তু একটা ক্লাসিফাই করার চেষ্টা করেন। তো তখন তোমার না ছিল আধুনিক যন্ত্রপাতি, আধুনিক মাইক্রোস্কোপ, কিছুই ছিল না। তো উনি কিভাবে ক্লাসিফাই করলেন? একদম চোখের দেখায়। কীরকম দেখায়? উনি সিম্পল মরফোলজিক্যাল ক্যারেক্টার্স দেখলেন। সিম্পল মরফোলজিক্যাল ক্যারেক্টার্স কথাটার মানে কি? সরল অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যাবলী। মানে কি? মরফোলজিক্যাল ক্যারেক্টার মানে এমন ক্যারেক্টার যেটা কিন্তু তুমি বাইরে থেকে দেখতে পারো। স্টাডি ফ্রম আউটসাইড। এটার মানে কি? এটার মানে ধরো আমি বললাম যে মানুষের কি কি মরফোলজিক্যাল ক্যারেক্টার রয়েছে। তো তুমি এখানে একটা মানুষের দিকে তাকালে, এ আমাদের মনু। তো মনুর দিকে তাকালে তুমি কি কি দেখতে পাবে বলো তো? তুমি দেখতে পাবে যে ওর দুটো চোখ রয়েছে, ওর দুটো কান রয়েছে, ওর একটা নাক রয়েছে, ওর একটা ঠোঁট রয়েছে, ওর একটা গলা রয়েছে, ওর দুটো হাত রয়েছে, ওর দুটো পা রয়েছে। এগুলো হচ্ছে সবই মরফোলজিক্যাল ক্যারেক্টার, যেটা তুমি বাইরে থেকে দেখে কিন্তু বলতে পারছো। আরেকটা রকমের ক্যারেক্টার হয়, সেটাকে বলে অ্যানাটমিক্যাল ক্যারেক্টার, যেটা কিন্তু ভেতর থেকে দেখতে হয়। তুমি যদি মনুর
কি সেল রয়েছে সেটা নিয়ে স্টাডি করতে চাও, কোনো অর্গান নিয়ে স্টাডি করতে চাও, মনুর হার্ট কীরকম, মনুর হার্টে কী কী পার্ট রয়েছে, তো সেগুলোর জন্য কি করতে হবে, তোমার মনুর বডিটা ডিসেক্ট করতে হবে, তাই না, কাটতে হবে, অপারেশন করতে হবে, করে তুমি ওর বডির ভেতর থেকে কিছু অর্গান বা কিছু সেল এগুলো বার করবে, করে তবে তুমি সেগুলো নিয়ে স্টাডি করতে পারো, সেটাকে বলে অ্যানাটমিক্যাল ক্যারেক্টার। কিন্তু অ্যারিস্টটল অত বছর আগে এসব কি করে করবেন, তখন তো কিছুই ছিল না, তো উনি সিম্পল মরফোলজিক্যাল ক্যারেক্টার্স দেখেন যেগুলো বাইরে থেকে উনি দেখতে পেলেন। সেই ধরনের মরফোলজিক্যাল ক্যারেক্টারের ওপর ভিত্তি করে বা সরল অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে, শোনো মরফোলজিক্যাল ক্যারেক্টার মানেই হচ্ছে সরল অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য, কিন্তু যারা বাংলা মিডিয়ামে আছো এখানে আমি তাদেরকে বলবো এই অঙ্গসংস্থানিক মানে যে মরফোলজি সেটা একটু শিখে নাও, কারণ এই মরফোলজি টার্মটা কিন্তু তোমাদের কোয়েশ্চেনে আসতে পারে। তো এই ক্যারেক্টারের উপর ভিত্তি করে উনি কি করলেন, উনি প্লান্ট আর অ্যানিমাল এই দুভাবে ভাগ করলেন সমস্ত অর্গানিজমকে, এবং তারও মধ্যে উনি প্লান্টকে ট্রি, শ্রাব, হার্ব, যেটাকে কি বলছে বৃক্ষ, গুল্ম, বিরুৎ, আর অ্যানিম্যালকে ভাগ করলেন যাদের রেড ব্লাড রয়েছে, যাদের রেড ব্লাড নেই, মানে লাল রক্ত বিশিষ্ট জীব, লাল রক্ত বিশিষ্ট জীব নয়, এরকমভাবে বললে তো হবে না, সুন্দর করে চার্ট করতে হবে। চলো করি, দেখো তাহলে উনি কি করলেন, লিভিং অর্গানিজমস, ঠিক আছে, এটাকে উনি কি করলেন, এটাকে উনি দুই ভাগে ভাগ করলেন। প্রথমে রাখলেন প্লান্টস, উদ্ভিদ, আর তারপরে হলো অ্যানিমালস, প্রাণী, ঠিক আছে, কেননা উনি চোখে দেখেই বুঝতে পারছেন কে প্লান্ট কে অ্যানিমাল, তুমি চোখে দেখেই নিশ্চয়ই বুঝতে পারো, একটা গাছকে নিশ্চয়ই তুমি কুকুর বলে ভাববে না, বা একটা বাঘকে নিশ্চয়ই তুমি বট গাছ বলবে না, তো বাইরে থেকে দেখেই কিন্তু প্লান্ট আর অ্যানিমালকে তুমি আলাদা করতে পারো, তো উনিও সেটা করলেন। এবার প্লান্টের মধ্যে উনি তিন রকম ভাগ করলেন, যারা খুব উঁচু, যাদের উড রয়েছে, কাঠ রয়েছে, কাষ্ঠল যারা প্লান্ট, তাদেরকে উনি বললেন ট্রি, ঠিক আছে, যাকে বলে বাংলায় বৃক্ষ। আচ্ছা, যারা একটু ঝোপঝাড় মতন, অত বড় না, ঝোপ, আমরা একদম বাংলায় যাকে ঝোপ বলি, ঝোপঝাড় মতন যারা অত বড় নয়, যাদের এত মোটা কাঠ নেই, তাদেরকে উনি বললেন শ্রাব, সেটাও বাইরে ক্যারেক্টার দেখেই উনি বুঝলেন, সেটা তুমি দেখেই বুঝতে পারবে, তুমি নিশ্চয়ই ঝোপঝাড়কে আম গাছ বলবে না, তো উনিও সেটা বুঝলেন। শ্রাবের বাংলা কি, শ্রাবের বাংলা গুল্ম। আর হচ্ছে হার্ব, হার্ব মানে হচ্ছে একেবারে ঘাস জাতীয়, যারা ঘাস জাতীয় উদ্ভিদ, একেবারে ল্যাটপ্যাট করছে ঘাস, যাদের যাদের স্টেম, যেটা কাণ্ড কিরম হয়, গ্রিন হয়, সবুজ হয়, তো সেই হার্বটাও তো তুমি দেখলেই ঘাসকে তুমি ঘাস বলে চিনতেই পারবে, তো তাকে উনি হার্ব বললেন। হার্বের বাংলা কি, বিরুৎ। তো এই তিনটে ভাবে উনি প্লান্টকে বাইরে থেকে ওদের কিছু ক্যারেক্টার দেখে ডিভাইড করলেন, ভাগ করলেন। ঠিক তেমনি ভাবে উনি অ্যানিম্যালকেও দুটো ভাগে ভাগ করলেন। কি ভাগ করলেন, একটা হচ্ছে যাদের ব্লাড ছিল, রক্ত ছিল, ব্লাড প্রেজেন্ট, আর হচ্ছে যাদের ব্লাড নেই, রক্ত নেই, ব্লাড অ্যাবসেন্ট। দেখো এর বেশি উনি কিছুই বুঝতে পারেননি, কি আর বোঝা সম্ভব কোনো রকমের যন্ত্রপাতি ছাড়া, বলো। তো যাই হোক, এইভাবে কিন্তু অ্যারিস্টটল প্রথম চেষ্টা করেছিলেন বৈজ্ঞানিকভাবে জীবকে ক্লাসিফাই করতে, ঠিক আছে, ওকে। তো এই অবধি আমাদের হয়ে গেল, তোমার এই স্লাইড থেকে এইটুকু পড়লেই হবে। চলো নেক্সট। তো নেক্সট হচ্ছে লিনিয়াস। লিনিয়াস কি করলেন, লিনিয়াস প্রথম যিনি কিন্তু বেশ কিছুটা সায়েন্টিফিক ওয়েতে অর্গানিজমকে ক্লাসিফাই করার চেষ্টা করলেন। তো বেসিক্যালি অ্যারিস্টটল যা করে গেছিলেন, লিনিয়াস সেটাই করেছেন অলমোস্ট, কারণ উনিও এখানে সমস্ত অর্গানিজমকে দুভাগেই ভাগ করেছেন, কিন্তু উনি কিছুটা সায়েন্টিফিক্যালি তাদেরকে ক্যারেক্টারাইজ করার চেষ্টা করেছে, বিজ্ঞানসম্মতভাবে তাদেরকে ক্যারেক্টারাইজ করার চেষ্টা করেছে। আচ্ছা, এবং সেই জন্যই এই লিনিয়াসের যে ক্লাসিফাই করার পদ্ধতি, সেটা অনেক দিন অবধি কিন্তু ধ্রুব সত্য ধরা হতো। তো উনি কি করলেন, উনিও বেসিক্যালি যে
লিভিং অর্গানিজমস ছিল তাকে দুভাগে ভাগ করলেন। যারা প্লান্টস তাদেরকে উনি বললেন প্লান্টি, আর যারা অ্যানিমালস তাদেরকে উনি বললেন অ্যানিম্যালিয়া। এরকম নাম কেন? কারণ তোমরা জানো, আগের চ্যাপ্টারও পড়েছো যে লিনিয়াস ল্যাটিন ভাষা পছন্দ করতেন। উনি নিজেও এই ধরনের ভাষার প্রবক্তা, মানে উনি এই ধরনের ভাষাতেই সব কাজ করতেন, নামকরণ করতেন। তো বেসিক্যালি উনি প্লান্টি অ্যানিম্যালিয়া ওয়ার্ড দুটো দিলেন। আর উনি এই প্লান্টি অ্যানিম্যালিয়া শুধু যে ওয়ার্ড দিয়েছেন তা না, উনি এই দুটোকে বললেন কিংডম। তো কিংডম কথাটা কিন্তু প্রথম তোমার এই লিনিয়াসই দেন। তো অ্যারিস্টটল কিংডম বলে কিছু বলেননি, উনি প্লান্টস আর অ্যানিমালস নর্মাল বলেছিলেন। এই প্রথম লিনিয়াস কিংডম, যেটাকে বাংলায় বলে রাজ্য। তো বাংলাতে কি বলছে, প্লান্টি মানে উদ্ভিদ রাজ্য আর অ্যানিমেলিয়া মানে প্রাণী রাজ্য। তো এই দুভাবে কিন্তু প্রথম লিনিয়াসই ভাগ করেন এদেরকে। তোমায় যদি নিজে কোয়েশ্চেন করে যে কিংডম কথাটা সবার প্রথম কোন ক্লাসিফিকেশনে এসছে, তোমাকে বলতে হবে লিনিয়াসের ক্লাসিফিকেশনে এসছে। ঠিক আছে, ঠিক আছে, ভালো কথা। তো এবার এই যেভাবে উনি ক্লাসিফাই করলেন তাতে কিছু সমস্যা দেখা গেল। কিরকম সমস্যা? আচ্ছা দেখি আমার কাছে এক্সট্রা স্লাইড কি আছে, এটা হ্যাঁ এখানে আছে। তো আমি এখানে তোমাদেরকে দেখাই। দেখো, লিভিং অর্গানিজমকে লিনিয়াস কি বললেন? লিনিয়াস বললেন প্লান্টি উদ্ভিদ রাজ্য আর অ্যানিম্যালিয়া প্রাণী রাজ্যতে ভাগ হবে। ভাগ হলো। এবার কাদেরকে নিয়ে সমস্যা দেখা গেল জানো? সমস্যা দেখা গেল ব্যাকটেরিয়াকে নিয়ে, সমস্যা দেখা গেল প্রোটোজোয়াকে নিয়ে। এগুলো কোনটা কি আমি বলছি। সমস্যা দেখা গেল ইস্টকে নিয়ে। ইস্ট কি বলতো? ইস্ট এক রকমের ফাঙ্গাস। এইরকম কিছু জীবদের নিয়ে সমস্যা দেখা গেল। কিরকম সমস্যা? দেখো, ব্যাকটেরিয়া কিরকম হয়? ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক, তাই না? ব্যাকটেরিয়া ইউনিসেলুলার, মানে একটাই সেল থাকে ব্যাকটেরিয়া। যাদের একটাই সেল থাকে তাকে বাংলায় কি বলে? এককোষী প্রাণী বলে, তাই না? তো ব্যাকটেরিয়া বেসিক্যালি এককোষী, ইউনিসেলুলার। এবং ব্যাকটেরিয়াকে আমরা জানি ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক কেন? কারণ এর নিউক্লিয়াস নেই। যার নিউক্লিয়াস থাকে না তারা প্রোক্যারিওটিক হয়। নো নিউক্লিয়াস। সেকেন্ড প্রবলেম হলো প্রোটোজোয়াকে নিয়ে। প্রোটোজোয়া কি বলতো? প্রোটোজোয়াও অ্যাকচুয়ালি ইউনিসেলুলার, মানে প্রোটোজোয়াদেরও একটাই সেল থাকে। কিন্তু প্রোটোজোয়া আর ব্যাকটেরিয়ার কি তফাৎ? ব্যাকটেরিয়াও ইউনিসেলুলার, প্রোটোজোয়াও ইউনিসেলুলার। কি তফাৎ? তফাৎ হলো ব্যাকটেরিয়া ইউনিসেলুলার কিন্তু প্রোক্যারিওটিক, কিন্তু প্রোটোজোয়া ইউনিসেলুলার কিন্তু ইউক্যারিওটিক। প্রোটোজোয়া কারা বলো তো? প্রোটোজোয়ার এক্সাম্পল দেবো, অ্যামিবা। তোমরা সবাই অ্যামিবাকে চেনো, তাহলে প্রোটোজোয়ার একটা এক্সাম্পল হচ্ছে অ্যামিবা। তো অ্যামিবা তো জানো এরা তো ইউক্যারিওটিক কিন্তু এককোষী, ইউনিসেলুলার। আর সমস্যা হলো ফাঙ্গাসদের নিয়ে। ফাঙ্গাস আবার দুরকমই হতে পারে, ইউনিসেলুলারও হতে পারে, মাল্টিসেলুলারও হতে পারে, এককোষীয় হতে পারে, বহুকোষীয় হতে পারে। কিন্তু ইস্ট স্পেসিফিক্যালি ইউনিসেলুলার ফাঙ্গাস। যাই হোক, ও ইউনিসেলুলার ঠিক আছে, কিন্তু অনেক ফাঙ্গাস রয়েছে যারা মাল্টিসেলুলারও হতে পারে। তাহলে আমি এখানে লিখছি ফাঙ্গাস ইউনিসেলুলারও হতে পারে, আবার মাল্টিসেলুলারও হতে পারে। এবার এদেরকে নিয়ে সমস্যা দেখা গেল, এদেরকে কাকে কোথায় রাখা হবে? এরা প্লান্টিতে পড়ছে না অ্যানিমেলিয়াতে পড়ছে? তো এই ব্যাকটেরিয়াকে এই ভদ্রলোক প্লান্টিতে ঢুকিয়ে দিল, আর ইস্ট ফাঙ্গাস একে উনি প্লান্টিতে ঢুকিয়ে দিল। ঠিক আছে। আর প্রোটোজোয়াকে ওনার মনে হলো একটু অ্যানিমাল অ্যানিমাল দেখতে, তো প্রোটোজোয়াকে উনি অ্যানিমেলিয়াতে ঢুকিয়ে দিল। ঠিক আছে। তো এটা করার পেছনে ওনার একটা বড় কারণ ছিল। অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়ার তুমি জানো কি থাকে? কোষ প্রাচীর থাকে, সেল ওয়াল। ফাঙ্গাস যেটা ইস্ট উনি দেখেছিলেন, তো যে কোনো ফাঙ্গাসের কিন্তু সেল ওয়াল থাকে, কোষ প্রাচীর।
তো প্রোটোজোয়া যারা রয়েছে তাদের সবার তো সেল ওয়াল থাকে না, কারুর কারুর থাকে, অনেকেরই থাকে না। তো ওদের যেহেতু সেল ওয়াল অনেকেরই নেই, কোষ প্রাচীর নেই, উনি ওদেরকে অ্যানিমেলে ঢুকিয়ে দিল। কারণ আমরা জানি যে অ্যানিমেলের কি হয়, নো সেল ওয়াল, কোনো সেল ওয়াল বা কোষ প্রাচীর থাকে না। তো উনি মোটামুটি এটুকু দেখলেন যে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এদের তো কোষ প্রাচীর রয়েছে, সেল ওয়াল রয়েছে, বাবা এরা তাহলে প্লান্টই। আর প্রোটোজোয়ার তো সেল ওয়াল নেই, কোষ প্রাচীর নেই, তাহলে প্রোটোজোয়া অ্যানিমেলিয়া। ঠিক আছে, তো এইভাবে উনি একটা ক্লাসিফিকেশন করলেন, এটাই এখানে বলেছে। কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা দেখা গেল। কিরম সমস্যা? দেখো, ব্যাকটেরিয়া ইউনিসেলুলার, প্লান্ট মাল্টিসেলুলার, তাই তো? আবার প্রোটোজোয়া কি বলেছি, ইউনিসেলুলার। অ্যানিমাল কি হয়, মাল্টিসেলুলার। তাহলে ইউনিসেলুলার আর মাল্টিসেলুলারকে তুমি একই গ্রুপে রাখছো, কারণ ব্যাকটেরিয়াকে তো তুমি প্লান্টের সাথে রেখেছো। তো প্লান্ট তো মাল্টিসেলুলার, ব্যাকটেরিয়া তো ইউনিসেলুলার, তো এককোষী বহুকোষী তুমি এক গ্রুপে রাখছো। অ্যানিমেলিয়াতেও তাই, অ্যানিমালসরা মাল্টিসেলুলার, প্রোটোজোয়া ইউনিসেলুলার, তবু দুজনকে তুমি এক গ্রুপে রাখছো। এটা 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা, প্রোক্যারিওটিক না ইউক্যারিওটিক সেই নিয়ে। কিরকম? প্লান্টস কি হয়, উদ্ভিদ কি হয়? উদ্ভিদ ডেফিনেটলি ইউক্যারিওটিক, সব উদ্ভিদের নিউক্লিয়াস থাকে। তো সেই গ্রুপেই তুমি ব্যাকটেরিয়াকে রেখেছো, তো ব্যাকটেরিয়া তো প্রোক্যারিওটিক, তাহলে তুমি প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক এক গ্রুপে রাখছো। আবার দেখো, প্রোটোজোয়াকে তুমি অ্যানিমেলিয়াতে রেখেছো, তো প্রোটোজোয়া অবশ্য ইউক্যারিওটিক, তো সেক্ষেত্রে তোমার এখানে সমস্যা নেই, ঠিক আছে, দুটো ইউক্যারিওটিককে, অ্যানিমেলেও ইউক্যারিওটিক, প্রোটোজোয়াও ইউক্যারিওটিক, দুজনকে একসাথে রেখেছো, এটা তবুও মানা গেল। আর একটা সমস্যা হলো ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস করতে পারে কি পারে না? তো আমরা জানি প্লান্টসরা ফটোসিনথেসিস করতে পারে, খুব ভালো কথা, সালোক সংশ্লেষ, তাই না? প্লান্টসরা পারে। ব্যাকটেরিয়ার মধ্যে কিছু ব্যাকটেরিয়া আছে যারা ফটোসিনথেসিস করতে পারে, খুব ভালো কথা, কিন্তু অনেক ব্যাকটেরিয়া আছে যারা ফটোসিনথেসিস করতে পারে না। আর যারা ফাঙ্গাস, তারা তো কেউই ফটোসিনথেসিস করতে পারে না। অথচ দেখো, তুমি ফাঙ্গাস, ব্যাকটেরিয়া সবাইকে রেখেছো প্লান্ট গ্রুপে, তাহলে কেমন করে হবে? এই গ্রুপে কেউ আছে ফটোসিনথেসিস করছে, কেউ আছে করছে না, সবাই কি করে এক গ্রুপে থাকবে? তো এরকম বেশ কিছু সমস্যা দেখা গেল। দেখো, সেটাই এখানে বলেছে, দিস সিস্টেম ডিড নট ডিস্টিংগুইশ বিটুইন দ্য ইউক্যারিওটস অ্যান্ড প্রোক্যারিওটস, unicellular and multicellular organisms, and photosynthetic and non-photosynthetic organisms. এই পদ্ধতি ইউক্যারিওটিক ও প্রোক্যারিওটিক, এককোষী ও বহুকোষী এবং সালোক সংশ্লেষে সক্ষম ও সালোক সংশ্লেষে অক্ষম জীবদেরকে পৃথক করতে সমর্থ ছিল না। তাহলে কি করণীয়? তাহলে এই গ্রুপটা এইভাবে ক্লাসিফিকেশন করাটা কি খুব ঠিক হলো? হলো না। ওকে, তারপরে তোমার এখানে কিছু লেখা রয়েছে কথা, এগুলো দরকার নেই, এখান থেকে এই প্যারাটা থেকে নিচে কিছু কোয়েশ্চেন আসবে না। বাংলায় এই প্যারাটা, এটাও পড়ার দরকার নেই, নিটে কোনো কোয়েশ্চেন আসবে না। ওকে, এখানে স্ট্রেট চলে এসছে 5 কিংডম ক্লাসিফিকেশন, মানে 2 কিংডম আমরা পড়লাম, 2 রাজ্য বিশিষ্ট, তারপরে এখানে চলে এসে 5 কিংডম বা 5 রাজ্য বিশিষ্ট ক্লাসিফিকেশন। তো এটা আমরা একটু পরে পড়ব, কারণ 2 এর পরে আর একটু গল্প আছে, তো এটা আমরা আসছি। 2 এর পরে 3 আসে, যেটা এনসিইআরটি মেনশন করেছে, কিন্তু সেটা 5 এর পরে লিখেছে। তো 5 এর পরে কেন 3 লিখেছে আমি জানি না, 3টা 5 এর আগে লেখা উচিত ছিল। তো আমি তোমাদেরকে 3 কিংডম ক্লাসিফিকেশন আগে বোঝাবো, নয়তো তুমি 5 কিংডম ক্লাসিফিকেশন বুঝতে পারবে না। তো 2 কিংডমে তো কিছু কিছু সমস্যা দেখা দিল, সেটা তুমি দেখতে পেলে, তাই তো? তো এবারে এই সমস্যা মেটানোর জন্য এলেন আর এক ভদ্রলোক। তার কি নাম? তার নাম ভদ্রলোকের নাম হ্যাকেল। এটা তোমাদের বইয়ে দেওয়া নেই, কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট বলছি।
খাতায় নোট করে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। তো এই ভদ্রলোক এলেন মার্কেটে, উনি কি বললেন? উনি বললেন লিভিং অর্গানিজমকে ওই দুভাগে ক্লাসিফাই করাটা মোটেও ঠিক না, কারণ তাহলে অনেক জীবকে নিয়ে সন্দেহ প্রকাশ করছেন যে কোথায় কে থাকবে। তো উনি বেসিক্যালি লিভিং অর্গানিজমকে 3 ভাগে ভাগ করলেন। দেখো আমরা 2 কিংডমে কি দেখেছি? প্লান্টই ছিল, অ্যানিম্যালিয়া ছিল, তাই তো? এই দুটো তো ছিলই, এই দুটোর ওপরে উনি আর কোনো পাকামো মারেননি, প্লান্টি অ্যানিম্যালিয়া তো ছিলই। উনি কি করলেন? আরেকটা নতুন আরেকটা কিংডম এখানে অ্যাড করলেন। কি কিংডম উনি এখানে অ্যাড করলেন? প্রোটিস্টা বলে একটা কিংডমকে এই হ্যাকেল ভদ্রলোক অ্যাড করলেন। তো এই প্রোটিস্টায় উনি কাদেরকে ঢোকালেন বলো তো? ব্যাকটেরিয়া, ইস্ট, প্রোটোজোয়া, এই 3 জনকে ভদ্রলোক প্রোটিস্টায় ঠাঁই দিলেন, কারণ এই 3 জনকে নিয়ে আগের গ্রুপে সমস্যা দেখা গিয়েছিল, সেটা আমরা দেখেছিলাম। এই 3 জন বেচারা জায়গা পাচ্ছিল না। তো এখানে এই 3 জন স্পেসিফিক্যালি আমরা দেখতে পাচ্ছি ইউনিসেলুলার, এককোষী। ব্যাকটেরিয়াও এককোষী, ইউনিসেলুলার, ইস্টও ইউনিসেলুলার, প্রোটোজোয়া ইউনিসেলুলার। আর প্লান্টস অ্যানিমেল কি হয়? প্লান্টস অ্যানিমেল অলওয়েজ মাল্টিসেলুলার, বহুকোষী। তো এই প্রথম হ্যাকেল ইউনিসেলুলারকে মাল্টিসেলুলার থেকে আলাদাভাবে ভাগ করতে সমর্থ হলেন, বা বলতে পারো এককোষীকে বহুকোষী থেকে পৃথক করতে সমর্থ হয়েছিলেন এই প্রথম হ্যাকেল। ঠিক আছে? তো এই কাজটা উনি ফার্স্ট করলেন, কিন্তু স্টিল কিছু সমস্যা রয়ে গেল। কিরকম সমস্যা? সমস্যাটা হলো এরকম যে এই গ্রুপে ব্যাকটেরিয়াও রয়েছে। তো ব্যাকটেরিয়া কি হয়? আমরা দেখেছি ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক। আর ইস্ট রয়েছে, প্রোটোজোয়া রয়েছে। তো ইস্ট আর প্রোটোজোয়া কি? ইস্ট তো ফাঙ্গাস, আর প্রোটোজোয়া এরা কি? এরা ইউক্যারিওটিক। তো এখানে সমস্যাটা হলো যে যদিও উনি ইউনিসেলুলার মাল্টিসেলুলারের মধ্যে পার্থক্য করতে পেরেছেন, কিন্তু এই প্রোটিস্টা যে কিংডমটা উনি দিলেন তাতে প্রোক্যারিয়েটস আর ইউক্যারিয়েটস একই সাথে রয়ে গেল। তো সেটাও তো ঠিক না। তুমি একটা কিংডম বলছো, তাতে তুমি কি করে প্রোক্যারিওটকেও রাখছো, ইউক্যারিওটিককেও রাখছো? তো সেটা তো একটা ঠিক কথা না। তো আবার রয়ে গেল প্রশ্ন চিহ্ন যে কি করা যাবে। ভালো কথা। আচ্ছা, তাছাড়া আরো কিছু সমস্যা রয়েছে এখানে। ফাঙ্গাসরা স্টিল কোথায় রয়েছে? প্লান্টিতে রয়েছে। এখনো প্লান্ট কিংডমেই কিন্তু ফাঙ্গাসরা জায়গা পেয়েছে, ইস্ট ছাড়া। ইস্টও একটা ফাঙ্গাস, কিন্তু ইস্ট সিঙ্গেল সেলুলার ছিল, এককোষী ছিল বলে ইস্টকে উনি প্রোটিস্টাতে জায়গা দিয়েছেন। কিন্তু ইস্ট ছাড়া যে বাকি ফাঙ্গাসগুলো, তারা তো সবাই মাল্টিসেলুলার, বহুকোষী। তো তারা প্লান্টিতেই ঠাঁই পেয়েছে। তো এখানেও সেই সমস্যাটা রয়েই গেল, কারণ ফাঙ্গাস সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস করতে পারে না, কিন্তু প্লান্টসরা পারে। তো এটাও একটা সমস্যা। তো সমস্যার পর সমস্যা আর মিটছে না, এক একজন এসে চেষ্টা করে যাচ্ছে। তার জন্য এবার আরেক রকমের ক্লাসিফিকেশন হলো। দেখো 6 কিংডম ক্লাসিফিকেশনের কথা এখানে মেনশন রয়েছে, এটা আমি পরে পড়াবো, এটা এখন পড়াবো না। আগে 5 হবে, তারপর 6। এনসিইআরটিতে এভাবে রয়েছে, কিন্তু আমাকে কিন্তু আগে পড়াতে হবে 5, তারপরে 6। তো দেখো এখানে একটা কথা খুব ইম্পর্টেন্ট, যারা বাংলা মিডিয়ামে পড়ছো তাদেরকে বলছি, এই প্যারাগ্রাফটা দেখো আমি বাংলায় কোথাও লেখিনি। বাংলা এই প্যারাগ্রাফটা জাস্ট মিসিং, টোটাল মিসিং। আমি জানি না যে বাংলা অনুবাদ কারা করেছেন, ওনারা হয়তো মিস করে গেছেন, কিন্তু কি করে এটা মিস করলো আমি জানি না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট 3 কিংডম ক্লাসিফিকেশন। তো যাই হোক, এটাতে তোমার কিন্তু বাংলা বইয়ে এই প্যারাগ্রাফটা লেখা নেই। তো তোমরা যারা বাংলা মিডিয়ামে আছো তারা কিন্তু অবশ্যই এই 3 ডোমেন সিস্টেম বা 3 কিংডম ক্লাসিফিকেশন এটা লিখে নাও বা এখানে স্ক্রিনশট নিয়ে নাও, ভীষণ ইম্পর্টেন্ট এটা। 6 কিংডমে পরে আসছি। এবার আরেকটা গল্প করব, কারণ আমরা এখনো দেখেছি প্রবলেম আছে মার্কেটে, সবাই এখনো ঠিক মতন গ্রুপে ঢুকতে পারেনি। তো এবার এলেন আরেক ভদ্রলোক,
এটা তোমাদের এনসিইআরটি তে লেখা নেই, কিন্তু এটা আমি পড়াবো কারণ এটা থেকে কোয়েশ্চেন আসতে পারে। এটা আমি কি পড়াবো, আরেকজন ভদ্রলোক কে এলেন, আগের জন কে ছিলেন, আরেকজন হ্যাকেল ছিলেন, তাদের 2 কিংডমের লিনিয়াস ছিলেন, তার আগে কে ছিলেন, অ্যারিস্টটল। 3 কিংডমে কে ছিলেন, হ্যাকেল। এবার দেখো, এবার আরেকজন ভদ্রলোক এলেন, তার নাম কোপল্যান্ড। কোপল্যান্ড কি করলেন, কোপল্যান্ড বললেন যে এখনো অনেক প্রবলেম আছে, ঠিক মতন ক্লাসিফাই হয়নি, আমি আরেকটা ক্লাসিফাই ভালো করে করব। তো উনি 4 কিংডম ক্লাসিফিকেশন করলেন, 4 রাজ্য বিশিষ্ট ক্লাসিফিকেশন। এটা লিখে নাও, ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম সবাই স্ক্রিনশট নাও, এটা কিন্তু তোমাদের বইয়ে নেই, আমি এক্সট্রা পড়াচ্ছি, ঠিক আছে? ওকে, তো কোপল্যান্ড কি করলেন দেখো, আমি আবার লিখি লিভিং অর্গানিজম। লিভিং অর্গানিজম, তো এটাকে উনি 4 ভাগে ভাগ করলেন। কি কি ছিল অলরেডি, প্রোটিস্টা ছিল, তাই তো, আর কি ছিল, প্ল্যান্টি ছিল, আর কি ছিল, অ্যানিমালিয়া ছিল। তো উনি প্রথম আরেকটা গ্রুপ বা কিংডম অ্যাড করলেন, তার নাম মোনেরা। তাহলে কোপল্যান্ড কিন্তু প্রথম মোনেরাকে অ্যাড করলেন, ঠিক আছে? মোনেরা গ্রুপে উনি কাদেরকে রাখলেন বলো তো, ব্যাকটেরিয়াদেরকে। আর প্রোটিস্টায় কাকে রাখলেন, যা ছিল ইস্টার প্রোটোজোয়া। আমরা 3 কিংডমে দেখেছি, দেখো 3 কিংডমে কি দেখেছো, ইস্ট, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, 3 জনেই প্রোটিস্টায় ছিল। এইখান থেকে উনি ব্যাকটেরিয়াকে সরিয়ে নিলেন, প্রোটিস্টা থেকে সরিয়ে উনি ব্যাকটেরিয়াকে মোনেরা গ্রুপে ঢুকিয়ে দিলেন, আর প্রোটিস্টায় নর্মাল ইস্টার প্রোটোজোয়াকে রাখলেন। তাতে কি লাভটা হলো, লাভটা হলো এটা যে ব্যাকটেরিয়া হচ্ছে প্রোক্যারিওটিক, ইস্ট ইউক্যারিওটিক, প্রোটোজোয়া ইউক্যারিওটিক, প্লান্টস ইউক্যারিওটিক, অ্যানিমালস ইউক্যারিওটিক। তার মানে কি, তার মানে এই প্রথম প্রোক্যারিয়েটসের থেকে ইউক্যারিয়েটসরা আলাদা হলো, এই প্রথম প্রোক্যারিয়েটস থেকে ইউক্যারিয়েটস কিন্তু আলাদা হলো, এতদিন কিন্তু আলাদাটা ছিল না। তাহলে যদি তোমায় প্রশ্ন করে যে ইউনিসেলুলার আর মাল্টিসেলুলার প্রথম কখন আলাদা হয়েছিল, তুমি বলবে 3 কিংডম ক্লাসিফিকেশনে। আমরা সেটা দেখেছি, প্রোটিস্টা গ্রুপ হয়ে গেছিল, প্রোটিস্টাতে সবাই ইউনিসেলুলার ছিল, তাই তো? আর যদি তোমায় বলে যে কখন প্রোক্যারিয়েটসের থেকে ইউক্যারিয়েটস আলাদা হলো, তখন বলবে 4 কিংডম ক্লাসিফিকেশনে, কারণ মোনেরা গ্রুপ অ্যাড হলো, মোনেরাতে শুধুমাত্রই প্রোক্যারিয়েটসরা স্থান পেল। ভালো কথা, এটা বেশ অ্যাডভান্স একটা ক্লাসিফিকেশন, কিন্তু এখনো প্রবলেমটা রয়ে গেল, যে প্রবলেমটা অনেকক্ষণ ধরে মিটছে না, সেটা হচ্ছে ফাঙ্গাসদের নিয়ে। ফাঙ্গাসরা বারবার করে বলছি প্লান্টিতেই রয়ে গেছে, কিন্তু ফাঙ্গাস কেন প্লান্টিতে থাকবে? ফাঙ্গাস তো ফটোসিনথেসিস করতেই পারে না, আর সব প্লান্ট ফটোসিনথেসিস করতে পারে, তো তুমি কি করে ফাঙ্গাসকে প্লান্টে রাখছো? তাই জন্য নেক্সট কি হবে, নেক্সট যেটা হবে সেটা হচ্ছে যেটা আগে পড়িয়ে দিয়েছে 5 কিংডম ক্লাসিফিকেশন, যেটা এবার আমি পড়াবো। তার জন্য মার্কেটে এলেন আর.এইচ. হুইটকার, 1969, ভেরি 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 ইম্পর্ট্যান্ট ফর নিট, এখান থেকে প্রশ্ন আসবেই একটা। 1969-এ হুইটকার, আর.এইচ. হুইটকার প্রথম বললেন 5 কিংডম ক্লাসিফিকেশন আমি দেব, কারণ ফাঙ্গাসদের নিয়ে সমস্যা হচ্ছে, আমি সেটা সলভ করব। তো উনি কিভাবে সলভ করলেন, উনি লিভিং অর্গানিজমকে 5টা কিংডমে ভাগ করলেন। মোনেরা তো ছিল, প্রোটিস্টা ছিল, প্লান্টি ছিল, অ্যানিমালিয়া ছিল, কিন্তু প্লান্টিতে ছিল ফাঙ্গাস, যেটা ঠিক না। তো উনি ফাঙ্গাসকে একটা আলাদা
কিংডম দিয়ে দিলেন, বললেন ফাঙ্গাস ডিজার্ভ করে একটা আলাদা কিংডম, ওকে সম্মান দাও তুমি, ছত্রাক, ফাঙ্গাস হলো ছত্রাক, ওকে তুমি আলাদা একটা সম্মান দাও, আলাদা একটা কিংডম দাও। কারণ ফাঙ্গাই বা ফাঙ্গি কি করে, এরা ফটোসিনথেসিস করতে পারে না, তাহলে ফাঙ্গাস কখনোই প্লান্টের মধ্যে থাকা উচিত না। তো এই যে 5 কিংডম ক্লাসিফিকেশন, এটা প্রবলভাবে অ্যাকসেপ্টেড হলো, সবাই মেনে নিল, এবং এখন অবধি স্টিল এই 5 কিংডম ক্লাসিফিকেশনকেই একমাত্র বিজ্ঞানসম্মতভাবে সঠিক ধরা হয়, সবাই এখনো এটাই ফলো করেন বিজ্ঞানীরা। তাহলে তোমাদেরকে তো এটা ফলো করতেই হবে, নিত্য কোয়েশ্চেন দেবেই এখান থেকে। তো এখানে এই আর.এইচ. হুইটেকার কিসের বেসিসে এই 5টা কিংডমকে আলাদা করেছিলেন সেটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ উনি হচ্ছে সবার প্রথম যে খুব সায়েন্টিফিক ওয়েতে সবাইকে আলাদা করেন, খুব গভীরভাবে রিসার্চ উনি এটা নিয়ে করেছিলেন। তো মেইন ক্রাইটেরিয়া ফর ক্লাসিফিকেশন ইউজড বাই হিম ইনক্লুড সেল স্ট্রাকচার। সেল স্ট্রাকচার মানে জীবের কোষের গঠন, কোষটার গঠন কিরম, সেলটার স্ট্রাকচার কিরম। বডি অর্গানাইজেশন, বডি অর্গানাইজেশন মানে দেহের গঠন। থ্যালাস কথাটা এখনই বুঝবে না, আমি পরে বলবো, যখন ফাঙ্গাস পড়াবো, অ্যালগি পড়াবো তখন থ্যালাস বলবো, এখন থ্যালাস দরকার নেই, থ্যালাস এখন মাথায় ঢুকিও না। থ্যালাস আমি পড়াবো মেনলি তোমাদেরকে গিয়ে প্লান্ট কিংডমে, প্লান্ট কিংডমে গিয়ে আমি থ্যালাস পড়াবো, ঠিক আছে, এটা এখন মাথায় না দরকার নেই। তো বডি অর্গানাইজেশন মানে এদের গঠন, দেহের গঠন, বডির গঠন। মোড অফ নিউট্রিশন, পুষ্টি, কি খায়, কিভাবে খায়। রিপ্রোডাকশন, জনন পদ্ধতি, কে কিভাবে জনন করে। আর ফাইলোজেনেটিক রিলেশনশিপ বা বলতে পারো বিবর্তনজনিত সম্পর্ক, কে কিভাবে পৃথিবীতে এসছে। তো এই কিছু ক্যারেক্টারের ওপর উনি গভীরভাবে রিসার্চ করে 5টা কিংডম দিয়েছিলেন। এই যে 5 জন, এদের সম্পর্কে তোমাদের বইয়ে একটা বড়সড় চার্ট আছে, যেখান থেকে একটা কোয়েশ্চেন কিন্তু তুমি কমন পাবে, এবং সেটা ভীষণ ভীষণ ভালো করে বুঝতে হবে। তুমি যদি বোর্ডসও দাও, কোয়েশ্চেন এখান থেকে আসবেই, গ্যারান্টেড। তো চলো সেই চার্টটা আমরা আগে দেখি। ইন দ্য মেন টাইম এইখানে কিছু কিছু জিনিসপত্র আছে, এগুলো দরকার নেই, এখান থেকে কোনো কোয়েশ্চেন আসবে না। এই অনেকটা জায়গা এখানে লেখা রয়েছে, এখান থেকে কোনো কোয়েশ্চেন আসবে না। এখানে যা আছে তোমাদের আমি বুঝিয়ে দিয়েছি, এগুলো পড়ার দরকার নেই, ঠিক আছে। এবার এই চার্টটা আমরা দেখব, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। যে প্রথম হচ্ছে যে মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গাই, প্লান্টি, অ্যানিমালিয়া, এদেরকে কিভাবে উনি ভাগ করেছিলেন, কিভাবে এদেরকে আলাদা করা মেইন গেল। প্রথম হচ্ছে প্রোক্যারিওটিক, একমাত্র মনেরা, যেটা আমরা আগেই দেখে নিয়েছি, একমাত্র প্রোক্যারিয়েটসই হচ্ছে মনেরা, বাকিরা হচ্ছে ইউক্যারিয়েটস। প্রোটিস্টা ইউক্যারিয়েট, ফানজাই ইউক্যারিয়েট, প্লান্টি ইউক্যারিয়েট, অ্যানিমালিয়া ইউক্যারিয়েট। কিসের বেসিসে এটা বলছে উনি? নিউক্লিয়াস। অবভিয়াসলি নিউক্লিয়াস অ্যাবসেন্ট, নিউক্লিয়াস থাকে না প্রোক্যারিয়েটসে। মনেরাতে আছে শুধুই ব্যাকটেরিয়া, তো ব্যাকটেরিয়ার কোনো কিন্তু নিউক্লিয়াস থাকে না। আর প্রত্যেকের, তাছাড়া প্রোটিস্টা বলো, ফানজাই বলো, প্লান্টি বলো, অ্যানিমালিয়া বলো, সবার কিন্তু নিউক্লিয়াস থাকে। এরা ইউক্যারিয়েট। একটা কথা জানো, ইউক্যারিয়েটস মানে কি? ইউ মানে সত্য, ট্রু। যত জায়গায় ইউ কথাটা পাবে, বায়োলজিতে অনেক জায়গায় ইউ কথাটা পাবে। ইউ এর মানে ট্রু, সত্য। ক্যারিওটিক, ক্যারিয়ন মানে কি জানো? KARYON, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। তাহলে যত জায়গায় ক্যারিয়ন কথাটা পাবে তার মানে হচ্ছে নিউক্লিয়াস। ইউক্যারিওটিক, ট্রু নিউক্লিয়াস। এদের ট্রু নিউক্লিয়াস, ভালো করে সত্যিকারের নিউক্লিয়াস এদের রয়েছে, তাই এরা ইউক্যারিয়েটস। প্রোক্যারিওটিক মানে কি? প্রোক্যারিওটিক মানে, প্রো মানে বিফোর বা প্রিমিটিভ, বিফোর নিউক্লিয়াস, তখনও নিউক্লিয়াস হয়নি। বোঝা গেল প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিকের আসল মানে? তো এটা প্রথম সেল টাইপের বেসিসে উনি এই 5 জনকে প্রথমে ভাগ করলেন। তো নিউক্লিয়ার মেমব্রেনটা আগে দেখে নাও,
তো একটা ধরো সেল রয়েছে, সেলে রয়েছে তোমার নিউক্লিয়াস, তো নিউক্লিয়াসের চারিদিকে আমরা জানি নিউক্লিয়ার মেমব্রেন থাকে। তো এই নিউক্লিয়ার মেমব্রেন কাদের থাকবে? যাদের নিউক্লিয়াস থাকবে অবভিয়াসলি তাদের, যাদের নিউক্লিয়াসই নেই তাদের আর নিউক্লিয়ার মেমব্রেনের প্রশ্ন আসছে কোত্থেকে? তো এখানে দেখো প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া এরা প্রত্যেকে ইউক্যারিওটিক, তো এদের প্রত্যেকের নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, এদের নিউক্লিয়াস আছে। আর মোনেরা যেটা কিনা ব্যাকটেরিয়া, যারা কিনা প্রোক্যারিওটিক, তাদের কোনো নিউক্লিয়াস নেই, সুতরাং নিউক্লিয়ার মেমব্রেনও থাকবে না। তো এটা সেকেন্ড বৈশিষ্ট্য। এবার হচ্ছে সেল ওয়াল কেমন বা আছে কি নেই, সেল ওয়াল কোষ প্রাচীর আছে কি নেই। দেখো সেল ওয়াল সবারই মোটামুটি থাকে অ্যানিমেলিয়া ছাড়া। আমরা যারা অ্যানিমাল, আমাদের কোষের বাইরে কোষ প্রাচীর কি থাকে? থাকে না, আমাদের সেল মেমব্রেন থাকে, তাই না? প্লাজমা মেমব্রেন আমাদের থাকে, কোষ প্রাচীর থাকে না, এক্সেপ্ট প্লান্টস। প্লান্টসে কিন্তু সেল ওয়াল থাকে। তো অ্যানিমেলে সেল ওয়াল থাকে না, প্লান্টসে সেল ওয়াল থাকে, সেটা আমরা জানি। তো প্লান্টসে সেল ওয়াল থাকে, ফাঙ্গাসে সেল ওয়াল থাকে, প্রোটিস্টাতে না, আমি যেটা তোমায় বলছিলাম প্রোটিস্টা পড়ানোর সময়, কারুর থাকে, কারুর থাকে না। ব্যাকটেরিয়াতে তো অবশ্যই সেল ওয়াল থাকে। তো এই সেল ওয়াল কি দিয়ে তৈরি? তো বেসিক্যালি যারা প্লান্ট হয় তাদের সেল ওয়াল সেলুলোজ দিয়ে তৈরি হয়। কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয়? সেলুলোজ। সেলুলোজ কি বলতো? সেলুলোজ হচ্ছে এক রকমের কার্বোহাইড্রেট। যারা ফাঙ্গাস তাদেরও সেল ওয়াল থাকে, তো তাদের সেল ওয়াল কি দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি না, তাদের সেল ওয়ালে থাকে কাইটিন। তাহলে সেল ওয়াল কিন্তু ফাঙ্গাসেরও থাকে, প্লান্টসেরও থাকে, কিন্তু প্লান্টসের সেল ওয়ালে থাকে সেলুলোজ, ফাঙ্গাসের সেল ওয়ালে থাকে কাইটিন। তো কাইটিনটা কি? কাইটিনও কিন্তু এক রকমের কার্বোহাইড্রেট। তাহলে দুটোই কিন্তু কার্বোহাইড্রেট, কিন্তু দুটো আলাদা রকমের কার্বোহাইড্রেট। প্রোটিস্টার কিছুর সেল ওয়াল আছে, কিছুর নেই, এটা আমরা ডিটেলে পড়বো পরে, যখন আমরা প্রোটিস্টা কিংডম পড়বো তখন পড়বো, এখন আমাদের এই চার্টে জানার দরকার নেই। ব্যাকটেরিয়া, মোনেরা, এদের ডেফিনেটলি সেল ওয়াল থাকে, কিন্তু এদের সেল ওয়ালে কি থাকে? সেলুলোজ থাকে? থাকে না। সেই জন্য সেলুলোজ থাকে না বলে বলেছে নন সেলুলোজিক। নন সেলুলোজিক মানে সেলুলোজ থাকে না। তো দেখো সেটা কিন্তু তুমি ফাঙ্গাসের ক্ষেত্রেও বলতে পারো, নন সেলুলোজিক যদি বলো তো এখানেও বলো। কেন? কারণ ফাঙ্গাসের সেল ওয়ালে কাইটিন থাকে, তো কাইটিন তো আর সেলুলোজ নয়, তাহলে নন সেলুলোজিক। ব্যাকটেরিয়ার বা মনেরারও তাই। তো মনেরার বা ব্যাকটেরিয়ার সেল ওয়ালে কি থাকে? যেটা থাকে তার নাম হচ্ছে পেপটাইডোগ্লাইক্যান। তোমরা স্ক্রিনশট নিচ্ছ বা বইয়ে লিখছো বা খাতায় লিখছো তো, নাই তো কিন্তু কোনো লাভ হবে না, লিখে নাও কিন্তু। তো পেপটাইডোগ্লাইক্যান হচ্ছে এই মনেরার সেল ওয়ালে থাকে। তো এই পেপটাইডোগ্লাইক্যান কি নিয়ে তৈরি? দেখো পেপটাইডো, পেপ মানে হচ্ছে প্রোটিন, তো অ্যামাইনো অ্যাসিড, অ্যাকচুয়ালি প্রোটিনই হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে একটা প্রোটিন তৈরি হয়, সেটা আমরা বায়োমলিকিউলে পড়বো। তো বেসিক্যালি পেপটাইডর পেপটো হচ্ছে প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড, আর গ্লাইকেনটা হচ্ছে বেসিক্যালি কি? পলিস্যাকারাইড। তো আমরা দেখেছি যে প্লান্ট আর ফাঙ্গাসের সেল ওয়ালে শুধুই পলিস্যাকারাইড থাকে, কার্বোহাইড্রেট। আচ্ছা, কার্বোহাইড্রেটকেই কিন্তু পলিস্যাকারাইড বলে। অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেট অনেক রকমের হতে পারে, মোনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। তো পলিস্যাকারাইড ইজ ওয়ান টাইপ অফ কার্বোহাইড্রেট। তো এদের কি হচ্ছে, মনেরা স্পেশালিটি হচ্ছে এদের ওই পলিস্যাকারাইডের সাথে এক্সট্রা আবার প্রোটিনের একটা পার্ট রয়েছে, যেটা কিন্তু তুমি প্লান্ট বা ফাঙ্গাসে দেখোনি, তার জন্য এর স্পেশাল নাম হচ্ছে পেপটাইডোগ্লাইকেন। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে মনেরার সেল ওয়ালে বা ব্যাকটেরিয়ার সেল ওয়ালে কি থাকে? বলতে হবে পেপটাইডোগ্লাইকেন থাকে। নেক্সট হচ্ছে বডি অর্গানাইজেশন, মানে কি? কটা সেল থাকে বডিতে, বা বডিতে টিস্যু আছে, অর্গান আছে, কি আছে? দেখো মনেরা
বা ব্যাকটেরিয়া আমরা জানি সেটা সিঙ্গেল সেলুলার বা ইউনিসেলুলার। তার মানে কি? একটাই সেল। তো একটাই সেল যদি থাকে তার আর কোথায় টিস্যু, কোথায় অর্গান, কোথায় কি? জাস্ট ওয়ান সেল, একটা সেল, এরকম একটা সেল থাকে ওদের। তাই ব্যাকটেরিয়ার বা মনেরার বডি অর্গানাইজেশন তুমি বলছো সেলুলার। নেক্সট হচ্ছে প্রোটিস্টা। প্রোটিস্টাতে আমি কি বলেছিলাম? এটা ইউক্যারিওটিক, কিন্তু এটাও সিঙ্গেল সেলুলার, এককোষী, একটাই সেল থাকে, তাহলে এটাও সেলুলার। ফাঙ্গাসে কি বলেছিলাম? ফাঙ্গাস কিন্তু মাল্টি সেলুলার, এক্সেপ্ট ইস্ট। একটাই এক্সেপশন আছে ফাঙ্গাসে, সেটা হচ্ছে ইস্ট। ইস্ট কিন্তু সিঙ্গেল সেলুলার, ইস্ট এককোষী। ইস্ট ছাড়া বাকি যারা ফাঙ্গাস রয়েছে তারা মাল্টি সেলুলার। মাল্টি সেলুলার কিন্তু ফাঙ্গাসে কিন্তু খুব ভালোভাবে টিস্যু ফর্মেশন হয়নি, অর্গানের তো প্রশ্নই নেই। ওদের বডিতে লুজ টিস্যু থাকে। মানে কি লুজ টিস্যু? মানে ইটস নট আ প্রপার টিস্যু। টিস্যু মানে বোঝো যারা বাংলায় পড়ো, কলা কিন্তু, হ্যাঁ। তো এদের কি হয়, এদের কিছু সেল এরম ভাবে বডির মধ্যে থাকে, লুজ ভাবে থাকে, এটা কোনো টিস্যুর আকার নেয়নি, সরি, কোনো টিস্যুর আকার এরা নেয়নি। তো লুজ টিস্যু ফর্মে মাল্টি সেলুলার অবস্থায় থাকে ফাঙ্গাস। প্লান্টসে তুমি প্রথম টিস্যু পাবে। প্লান্টসে কি টিস্যু আসে না আসে আমরা প্লান্ট কিংডমে গিয়ে পরে পড়বো। প্লান্টসে কিছু টিস্যু আসে প্রথম, আর প্লান্টসে অর্গানও রয়েছে। আচ্ছা, প্লান্টস অর্গান বললে অনেকেই বুঝতে পারো না, প্লান্টসের অর্গান আবার কি? আমাদের বডির তো অ্যানিমেলের অর্গান তোমরা খুব ভালো বোঝো, হার্ট অর্গান, লিভার অর্গান, কিডনি অর্গান। প্লান্টসের আবার অর্গান কি? প্লান্টসের অর্গান কি জানো? রুট প্লান্টসের অর্গান, স্টেম প্লান্টসের অর্গান, ফ্রুট, ফ্লাওয়ার, এরা কিন্তু প্লান্টসের অর্গান। মূল, কাণ্ড, ফল, ফুল সব কিন্তু প্লান্টসের অর্গান। তো অ্যানিমেলিয়াতে কি হয়েছে? অ্যানিমেলিয়া একেবারে হায়েস্ট অবস্থা। টিস্যু তো আছেই, অর্গান তো আছেই, অর্গান সিস্টেম। অর্গান সিস্টেম কি? অর্গান সিস্টেম কাকে বলে? যখন অনেকগুলো অর্গান একটা পার্টিকুলার সিস্টেম তৈরি করে। আমাদের বডিতে কত রকমের সিস্টেম আছে তুমি বলো? সার্কুলেটরি সিস্টেম, তাই না? যেখান দিয়ে আমাদের কি হয়? রক্ত সঞ্চালন হয়, যেখানে আমাদের হার্ট রয়েছে, যেখানে আমাদের অনেক ব্লাড ভেসেলস রয়েছে। আমাদের বডিতে রয়েছে এক্সক্রিটরি সিস্টেম, রেচন, যেখান দিয়ে আমরা এক্সক্রিশন করি, আমরা ওয়েস্ট প্রোডাক্ট বের করে দিই, তাই তো? সেটা একটা সিস্টেম, তাতে কতগুলো অর্গান রয়েছে। ডাইজেস্টিভ সিস্টেম, পরিপাকতন্ত্র, যেখান দিয়ে খাবার হজম হয়, সে তো একটা বিশাল বড় একটা ব্যাপার আমাদের শরীরে। আমরা সব সিস্টেম ফিজিওলজির আলাদা আলাদা করে একটা একটা চ্যাপ্টার পড়বো, তাই তো? রিপ্রোডাক্টিভ সিস্টেম, জনন যে সিস্টেম, তার মানে কি? জননতন্ত্র, যেখানে সব রকমের রিপ্রোডাক্টরি অর্গানস রয়েছে, ঠিক আছে? তো এরকম নানা রকমের অর্গান সিস্টেম আমাদের বডিতে রয়েছে, যেখানে অনেকগুলো অর্গান একসাথে কাজ করে, একসাথে কিছু একটা ফাংশন করে। তো এটা হচ্ছে বডি অর্গানাইজেশন। নেক্সট হচ্ছে মোড অফ নিউট্রিশন। মোড অফ নিউট্রিশন মানে কি? কে কিভাবে খায়। তো যারা প্রোক্যারিয়েটস, মনেরা, তারা দুরকম হতে পারে। এক হচ্ছে অটোট্রফিক। আচ্ছা, এখানে বলি ট্রফিক মানে কি? ট্রফিক থেকে মনে রাখবে ফুড, খাওয়া দাওয়াকে ট্রফিজম বলে, ট্রফিক। অটো মানে ওন, নিজেই নিজের ফুড তৈরি করতে পারে। কখন কেউ নিজেই নিজের ফুড তৈরি করতে পারবে? যারা ফটোসিনথেসিস করতে পারবে, সালোক সংশ্লেষ করতে পারবে। তুমি আমি কি কিছু খাবার নিজেদের বডিতে তৈরি করতে পারি? পারি না। বাজার থেকে কিনে খেতে হয়, আমরা হয় গাছপালা সবজিপালা চিবিয়ে খাই, না তো মাছ মাংস খাই। নিজের খাবার নিজেরাই তো আমরা এরকম সূর্য থেকে তৈরি করে পারি না। তো আমরা অটোট্রফিক নই। অটোট্রফিক হচ্ছে তারাই যারা ফটোসিনথেসিস করতে পারে, বা যারা কেমোসিনথেসিস করতে পারে। ফটোসিনথেসিস আর কেমোসিনথেসিসের মধ্যে পার্থক্য কি বলছি, দেখো একটু এখানে বোঝানো যাক, এখানে বোঝাই, একটু ফাঁকায় জায়গা আছে। আচ্ছা, কেউ অটোট্রফিক যখন হয়, নিজেই নিজের খাবার তৈরি করতে পারে, যেটাকে বাংলায় বলে স্বভোজী। অটোট্রফিককে বাংলায় স্বভোজী বলে, নিজেই নিজের খাবার তৈরি করছে। তাদের কি লাগে বলো তো খাবার তৈরি করতে? খাবার তৈরি করতে লাগে একটা কার্বন সোর্স।
যেটা আমরা উদ্ভিদের ক্ষেত্রে জানি CO2 ওরা নেয়, তো যে কোনো একটা কার্বন সোর্স লাগে, আচ্ছা CO2ই লিখি। আর লাগে একটা হাইড্রোজেন সোর্স। হাইড্রোজেন সোর্সটা যে শুধুমাত্র জল বা H2O হবে তা নয়, এখানে অন্য কিছু হাইড্রোজেন সোর্সও হতে পারে, যেমন H2S, এরকম হাইড্রোজেন সালফাইড, এই সমস্ত থেকেও কিন্তু নানা রকম ভাবে খাবার তৈরি করা যায়। তোমাদের সিম্পলিসিটির জন্য আমি বলছি H2O, জল মাথায় রাখো। তো একটা কার্বন সোর্স, একটা জল, এগুলো লাগে। এর সাথে কি লাগে? একটা এনার্জি। এনার্জি ছাড়া কি খাবার তৈরি করা যায়? তোমাকে যদি আমি কিছু উপকরণ দিই, চাল দিই, ডাল দিই, পেঁয়াজ দিই, টমেটো দিই, বলি খিচুড়িটা রান্না করো, তুমি কি রান্নাঘরে গিয়ে নিজের এনার্জি ব্যয় না করলে রান্নাটা হয়ে যাবে? চাল ডাল আর আলু পেঁয়াজ দিলেই কি খিচুড়ি হবে? হবে না। তোমাকে রান্নাঘরে যেতে হবে, কষ্ট করতে হবে, এনার্জি দিতে হবে, তবে তো খাবার হবে। ঠিক তেমনি ফটোসিনথেসিসেও CO2, জল বা যারা ক্লোরোফিল, সবুজ উদ্ভিদরা ক্লোরোফিল নেয়, তো এগুলো হচ্ছে ওদের উপকরণ, কিন্তু আলটিমেটলি তো এনার্জি লাগবেই, তাই না? নয়তো তো রান্নাটা হবে না। এই করে ওরা কি তৈরি করে? খাবার তৈরি করে, গ্লুকোজ তৈরি করে। আর এর সাথে আমরা জানি অক্সিজেন ওরা বের করে দেয়, রিলিজ করে দেয়। তো এই এনার্জিটা দুটো ভাবে আসতে পারে, খুব মন দিয়ে শোনো। আমি কিন্তু কেমোট্রফিজম আর ফটোসিনথেসিস, কেমোসিনথেসিস আর ফটোসিনথেসিস এর মধ্যে পার্থক্য বলছি। এটা বাংলায় রাসায়নিক সংশ্লেষ, সালোক সংশ্লেষ, এর মধ্যে পার্থক্য বলছি, খুব মন দিয়ে শোনো। এ থেকে কোয়েশ্চেন আসতে পারে, কঠিন জিনিসটা কিন্তু। দেখো, এই এনার্জিটা দুভাবে আসতে পারে। এক হচ্ছে সূর্য থেকে এনার্জি নাও, যেটা সবুজ উদ্ভিদরা করে, প্লান্টস করে, সূর্য থেকে এনার্জি নেয়। সূর্য থেকে এনার্জি মানেই সেটা হচ্ছে ফটোসিনথেসিস। ফটো মানে আলো, তো যেখানে যাদেরকে আমরা সালোক সংশ্লেষকারী বলি। আর সেম জিনিস তুমি তৈরি করছো তোমার রান্নাঘরে, কিন্তু শক্তিটা তুমি সূর্য থেকে নিচ্ছ না। কোথা থেকে নিচ্ছ? কোনো কেমিক্যাল থেকে। শক্তি যে সবসময় তোমাকে সূর্য থেকেই নিতে হবে তাই নয়, কোনো কেমিক্যাল থেকে নিতে পারো। কোনো কেমিক্যাল থেকে কি করে কেউ শক্তি নেয়? কোনো একটা কেমিক্যাল আছে, ধরো এটা একটা কেমিক্যাল, সাপোজ এই কেমিক্যালটার নাম হচ্ছে A, তো এটাকে তুমি ব্রেকডাউন করলে, ভেঙে দিলে, ভেঙে কি তৈরি হলো কেমিক্যালটা থেকে? B+C। তো একটা কেমিক্যাল A ছিল, ভেঙে B+C তৈরি হলো, তখন ও উৎপন্ন করবে কিছু এনার্জি, রিলিজ করবে কিছু এনার্জি। সেই এনার্জিটা নিয়ে খাবার তৈরি করতে পারে যারা অটোট্রফিক হয়, সবুজই হয়। তাদেরকে আমরা বলি রাসায়নিক সংশ্লেষকারী বা কেমোসিনথেটিক। তাদেরকে আমরা বলি কেমোসিনথেটিক বা রাসায়নিক সংশ্লেষকারী। প্রসেসটাকে বলে কেমোসিনথেসিস বা রাসায়নিক সংশ্লেষ। তাহলে আলটিমেটলি তুমি বুঝলে যে খাবারই তৈরি হলো কার্বন সোর্স, হাইড্রোজেন সোর্স থেকে, আলটিমেটলি খাবারই তৈরি হলো, গ্লুকোজে তৈরি হলো। তার জন্য যে এনার্জিটা, যেটা আমরা রান্নাঘরে কেউ গ্যাস ইউজ করি, কেউ ইন্ডাকশন ইউজ করি, তো ইন্ডাকশনের শক্তি ইলেকট্রিসিটি থেকে পাচ্ছ, আর গ্যাস তুমি গ্যাস থেকে পাচ্ছ। তো আমরাও যেমন অনেক রকম শক্তি ইউজ করতে পারি, তেমনি এরাও কি করতে পারে? কেউ সূর্য থেকে শক্তি নিচ্ছে, কেউ কোনো কেমিক্যাল ভেঙে তার থেকে শক্তিটা নিচ্ছে। বোঝা গেল তাহলে রাসায়নিক সংশ্লেষকারী, সালোক সংশ্লেষকারীর মধ্যে পার্থক্য, বা কেমোসিনথেসিস আর ফটোসিনথেসিসের মধ্যে পার্থক্য। ওকে, তো কিছু ব্যাকটেরিয়া তোমার এরকম কেমোসিনথেটিক হয়, কিছু হয় ফটোসিনথেটিক। আর আছে আরেক রকমের নিউট্রিশনের মোড হয়, কারণ ডেফিনেটলি দেখো সব ব্যাকটেরিয়া তো অটোট্রফিক নয়, সব ব্যাকটেরিয়া তো নিজের খাবার নিজেই তৈরি করতে পারে না। অনেকেই রয়েছে খাবারের ওপর অন্যের ওপর ডিপেন্ডেন্ট, তাদেরকে বলে হেট্রোট্রফিক। ট্রফিক মানে বলেছি, ট্রফিক মানে ফুড, হেট্রো মানে যারা তৈরি করতে পারে না। বাংলায় এদেরকে বলে পরভোজী, যারা অন্যের থেকে খাবার নেয়। আমরাও কিন্তু এক রকমের পরভোজী, আমরা অন্যের থেকেই খাবার নিই, অন্যের ওপর ডিপেন্ডেন্ট। তো ব্যাকটেরিয়ায় তুমি দু রকমের পরভোজী দেখতে পারো, স্যাপ্রোফাইটিক আর প্যারাসাইটিক। স্যাপ্রোফাইটিক কথাটার মানে মৃতজীবী, যারা মৃতদেহ বা মৃত বস্তু থেকে খাবার নেয়। আর প্যারাসাইটিক মানে পরজীবী, যারা অন্য কারোর শরীর থেকে খাবার নিয়ে নেয়, কেড়ে নেয়।
এটাও আমাদেরকে বুঝতে হবে কোনটা কি। দেখো, স্যাপ্রোফাইটিক মানে কি, মৃতজীবী মানে কি? স্যাপ্রোফাইটিক বা মৃতজীবী শুধু যে ব্যাকটেরিয়া হয় তা নয়, কিছু ফাঙ্গাসও হতে পারে। দেখো ফাঙ্গাসেও লেখা রয়েছে স্যাপ্রোফাইটিক। তো এই স্যাপ্রোফাইটিক আর প্যারাসাইটিক ব্যাপারটা দেখো ফাঙ্গাসেও হচ্ছে কমন। দেখো এখানে ছত্রাকেও হয়েছে, পরভোজীর মধ্যে মৃতজীবী পরজীবী। তাহলে আমি একটাই এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি কিভাবে স্যাপ্রোফাইটিক বা প্যারাসাইটিক খাবার এরা খায়। তুমি ফাঙ্গাসও ভাবতে পারো, ব্যাকটেরিয়াও ভাবতে পারো, আমি কিভাবে এরা খাবারটা খায় বোঝাচ্ছি। তোমার বাড়িতে ব্রেড আছে, পাউরুটি। আচ্ছা এখানে না এক্সাম্পল আঁকলে হবে না, চলো আমি অন্য জায়গায় আঁকি, কারণ নয়তো যেটা হবে জায়গা শর্ট পড়বে। ব্রেড, ব্রেড, পাউরুটি। পাউরুটি ফ্রিজে রাখো, দেখো অনেক দিন ভালো থাকবে। পাউরুটি বার করে ফ্রিজ থেকে টেবিলের ওপর রেখে দাও, 2 দিন যেতে দাও, কি দেখবে? আমরা বাংলায় কি বলি, ছাতা পড়েছে। এরম 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 কিছু ছাতা দেখতে পাই আমরা, সাদা হয়, কালো হয়। সেগুলো কি? সেগুলোই হচ্ছে ফাঙ্গাস। আচ্ছা, মাংস বা মাছ, ফ্রিজে রাখো, দেখো ভালো রয়েছে। ফ্রিজ থেকে বার করে 2 রাত তোমার বাড়িতে ফেলে রাখো, দেখবে পচে গেছে, পচা গন্ধ বেরোচ্ছে। সেটা ঠেলায় তুমি মাছ ফেলে দিয়ে কুল পাবে না, এতভাবে পচে গেছে। আমরা পচা মাছের গন্ধ বাজারে গেলেও পাই। এটা জেনারেলি ব্যাকটেরিয়া করে এই কাজটা। তো আমরা ফাঙ্গাস আর ব্যাকটেরিয়া দুটোই এখানে দুটো এক্সাম্পল দেখলাম। এবার দেখো এরা কিভাবে খাবারটা খায়। এরা আলটিমেটলি ব্রেড থেকে খাবার খাচ্ছে, মাছ থেকেও খাবার খাচ্ছে। সেটাকে কি বলে? সেটাকে বলে স্যাপ্রোফাইটিক। ঠিক আছে, বাংলায় বলে পরভোজী। একটু বানানটা দেখে নি, সরি মৃতজীবী, মৃতজীবী লিখবো এখানে আমি। পরভোজী তো বটেই, মৃতজীবী। হ্যাঁ, মৃতজীবী। তো এখানে এরা কিভাবে খাবারটা খায় দেখো। তোমার কাছে এখানে আছে ব্রেড, এখানে একটা ফাঙ্গাস এসছে, বা হতে পারে এটা একটা ব্যাকটেরিয়াও ধরে নিতে পারো, যা খুশি। যারা মৃতজীবী সবাই এভাবেই খাবার খায়। এরা এলো, তো এ কি করবে? এর তো তোমার মতন হাত পা নেই, তো এই পাউরুটি থেকেও কি করে খাবার পাবে? পাউরুটিটা পচন ধরছে না, তো কিভাবে এখান থেকেও খাবারটা খাবে? ওর হাত পা নেই, জিভ নেই, কিছুই নেই। তো ও কি করবে? ওর বডি থেকে এক রকমের এনজাইম রিলিজ করবে। দেখো আমি লিখছি, রিলিজ এনজাইম। এগুলো এনজাইম। তো এই এনজাইম যে রিলিজ করলে, এনজাইমগুলো কি করবে? এনজাইম যেটা করবে, ব্রেকডাউন করবে, ভেঙে ফেলবে। ব্রেকডাউন কমপ্লেক্স ফুড। কমপ্লেক্স ফুড কেন? কারণ এই ব্রেডটা এটা অনেক কমপ্লেক্স কার্বোহাইড্রেট দিয়ে তৈরি, তো এখানে কিছু কমপ্লেক্স ফুড রয়েছে। তো সেই কমপ্লেক্স ফুডটাকে কিছু এনজাইম ব্রেকডাউন করবে, ভেঙে ফেলবে। সেই এনজাইমগুলো কে রিলিজ করলো? এই ফাঙ্গাসটা রিলিজ করলো। ভাঙার পরে কি হবে? ওকে, তারপর ভেঙে কি তৈরি করবে? কিছু সিম্পল ম্যাটেরিয়াল তৈরি হবে। সিম্পল কম্পোনেন্টস আর প্রডিউসড। সিম্পল কম্পোনেন্টস মানে কি? কার্বন, হাইড্রোজেন, সালফার, ফসফরাস, এরকম নানা রকমের সিম্পল ইনঅর্গানিক ম্যাটেরিয়াল তৈরি হলো কমপ্লেক্স ফুডটা ভেঙে গিয়ে। সেই যে জিনিসগুলো হলো না, এইগুলো এই ফাঙ্গাসটা বা ব্যাকটেরিয়াটা কি করবে? অ্যাবজর্ব করবে। অ্যাবজর্পশন অফ কি অ্যাবজর্ব করবে? সিম্পল কম্পোনেন্টস যেগুলো তৈরি হলো।
মানে এই কার্বন, সালফার, হাইড্রোজেন এগুলোকে কিন্তু এই ব্যাকটেরিয়াটা কি করবে বা ফাঙ্গাসটা কি করবে, ওর বডির মাধ্যমে, ওর বডির ওয়ালের মাধ্যমে অ্যাবজর্ব করে নেবে, শোষণ করে নেবে। তো এইভাবে ও খাবার খেয়ে নিল। এইভাবে খাবার খাওয়াকে বলে স্যাপ্রোফাইটিজম বা মৃতজীবী। মৃত মানে যে কোনো কিছু যেটা পচে যাচ্ছে তার ওপর ও কাজ করছে। ঠিক সেম জিনিসটা তুমি মাছ বা মাংসের মধ্যে ব্যাকটেরিয়া এসে যে কাজটা করে, এই সেম জিনিসটা করে। কারণ দেখো, ওরা বেসিক্যালি কোনোভাবে, ওদের মুখ নেই, ওদের হাত পা নেই, ওরা খাবারটা খাবে কি করে? আর অত কমপ্লেক্স ফুড তো ওরা খেতে পারে না, না, ওরা তো আমাদের মতন এত কমপ্লেক্স ফুড খেতে পারে না, তোমার মতন পিৎজা বার্গার তো ওরা খেতে পারে না। তো ওকে কি করতে হবে? যে কোনো জীব যেটা স্যাপ্রোফাইটিক বা মৃতজীবী হবে, ও কি করবে? ও একটা কমপ্লেক্স খাবারকে ভেঙে ফেলবে। কি করে? প্রথমে কিছু এনজাইম রিলিজ করবে, সেই এনজাইমগুলো কমপ্লেক্স যে ফুডটা ছিল সেটাকে ব্রেকডাউন করবে, করে কিছু সিম্পল কম্পোনেন্টে ভেঙে ফেলবে, কিছু সিম্পল কম্পোনেন্ট তৈরি হবে। সেইগুলো কি করবে? ওই ব্যাকটেরিয়াটা বা যে ফাঙ্গাসটা রয়েছে ও কি করবে? ওগুলো অ্যাবজর্ব করবে, শোষণ করে নেবে। ঠিক আছে? তো এই হলো স্যাপ্রোফাইটিক, মৃতজীবী। আরেকটা আমি বলেছি যেটাকে বলে হচ্ছে পরজীবী বা প্যারাসাইটিক। দেখো, এটা খুব সোজা জিনিস। এটার মানে কি? সিম্পল, তোমার বডিতে কৃমি দেখেছো? অনেকের বাচ্চাদের কৃমি হয় খুব, না, যেটাকে আমরা টেপওয়ার্ম বলি। আমাদের বডিতে টেপওয়ার্ম, ফিতা কৃমি, তাই তো? ওরা কি করে? আমাদের বডির মধ্যে ঢুকে যায়, ঢুকে আমাদের পেটে কোথায় থাকে? আমাদের পেটের মধ্যে গিয়ে ঢুকেও থাকে। তো ওখানে আমাদের ইন্টেস্টাইন থেকে ওরা কি করে? খাবার নিয়ে নেয়। যে খাবারটা আমরা খাচ্ছি সেটা কি হচ্ছে? ওরা নিয়ে নিচ্ছে আমাদের ইন্টেস্টাইন থেকে। ঠিক আছে? তো বেসিক্যালি ওরা আমাদের শরীরের মধ্যে ঢুকে বাসস্থান করছে এবং আমাদের খাবারটা ওরা চুরি করে খাচ্ছে। তার জন্য দেখবে যারা বাচ্চাদের, যাদের কৃমি হয়, দেখবে ওরা খুব রোগা হয়ে যায়। তো বলে যে ওদের এত খাওয়াচ্ছি তাও বাচ্চাটার লাগছে না গায়ে কিছু। কেন? কারণ ও যা খাচ্ছে তার আধা খাবার নিয়ে নিচ্ছে হচ্ছে টেপওয়ার্মরা। তো বেসিক্যালি ওর গায়ে আর লাগছে না, ওটা গায়ে গিয়ে লাগছে টেপওয়ার্মের। তো এইভাবে যখন কোনো অর্গানিজম বা জীব তোমার শরীরের মধ্যে গিয়ে বসবাস করছে তাকে আমরা প্যারাসাইটিক বলি বা পরজীবী বলি। দেখো, এই প্যারাসাইটিক দু রকমের হতে পারে। একটো হতে পারে, এন্ডো হতে পারে। একটো মানে যারা বাইরে, শরীরের বাইরে থেকে তোমার প্যারাসাইটিক হয়েছে। একটা এরকম উদাহরণ দেবো, উকুন, মাথার উকুন কি করে? তোমার মাথার ওপরে থাকে, ও যে ব্লাডটা নিচ্ছে তোমার মাথার ওপর থেকে, ও ব্লাড চুষে খাচ্ছে। তো ও কিন্তু তোমার বডিতে পরজীবী, কিন্তু ও বডির বাইরে রয়েছে, তাই একটো। আর যারা ভেতরে থাকে, এন্ডো, সেটা হচ্ছে টেপওয়ার্ম। কিন্তু এই যে দুটো এক্সাম্পল আমি তোমায় দিলাম, উকুনই বলো বা টেপওয়ার্মই বলো বা যাই বলো, এরা তো কেউ ব্যাকটেরিয়া নয় কিন্তু, বা ফাঙ্গাস নয়, কিন্তু এই সেম এক্সাম্পল তুমি ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসেও দেখতে পাবে। তো ওরাও কি করে? এরকম অন্য কারুর বডির মধ্যে গিয়ে থাকতে পারে। ব্যাকটেরিয়াও তো তাই করে। আলটিমেটলি ব্যাকটেরিয়া আমাদের শরীরের মধ্যে ঢুকে কি করে? আমাদের বডির থেকে খাবার খেয়ে নেয়। তো ওরা প্যারাসাইটিক এই জন্য হয়। এই সেম জিনিস ফাঙ্গাসও করে। তো সেটাই তোমাকে বলেছে। আর প্রোটিস্টা কি করে? দেখো, প্রোটিস্টার অনেক রকমের মোড আছে খাবার তৈরি করার। কিছু প্রোটিস্টা রয়েছে যারা ফটোসিনথেটিক, যারা নিজের খাবার নিজেই তৈরি করতে পারে, সালোক সংশ্লেষ করতে পারে। কিছু আছে হেটেরোট্রফিক, মানে হচ্ছে পরভোজী, অন্যের ওপর ডিপেন্ডেন্ট। তো প্রোটিস্টাতে এত রকমের মোড আছে, এত রকমভাবে ওরা খাবার খায়। তাই এখানে ডিটেলে লেখেনি, এটা আমরা পড়বো হচ্ছে যখন আমরা পার্টিকুলার প্রোটিস্টা কিংডমটা পড়বো, সেখানে গিয়ে আমরা পড়বো। প্লান্টটিতে কিছু বলার নেই, তোমরা সবাই জানো প্লান্টস একমাত্র ফটোসিনথেসিস করেই খাবার তৈরি করে, তাই জন্য ওরা অবশ্যই অটোট্রফিক, স্বভোজী, ওরা সালোক সংশ্লেষ করে। অ্যানিমাল হয় হেটেরোট্রফিক, কারণ অ্যানিমাল কিন্তু কোনো অ্যানিমাল নেই যে ফটোসিনথেসিস করতে পারে, কেউ কিন্তু সালোক সংশ্লেষ করতে পারে না, সবাই অ্যানিমালরা অন্য কারোর ওপর ডিপেন্ডেন্ট, তাই জন্য হেটেরোট্রফিক। অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট হলেই তো তাকে হেটেরোট্রফিক বলে, না পরভোজী বলে। তো এখানে একটা শব্দ দিয়েছে হোলোজোইক অর স্যাপ্রোফাইটিক, মানে অ্যানিমালরা কীরকমভাবে অন্য লোকের ওপর ডিপেন্ডেন্ট হতে পারে, পরভোজী হতে পারে। স্যাপ্রোফাইটিক অলরেডি আমি বুঝিয়ে দিয়েছি, স্যাপ্রোফাইটিক মানে হচ্ছে মৃতজীবী, অলরেডি আমি বলে দিয়েছি। তো কিছু অ্যানিমাল আছে যারা স্যাপ্রোফাইটিক, আর কিছু আছে হোলোজোইক। ঠিক আছে? তো হোলোজোইক কথাটা বাংলায়ও দেখো হোলোজোইকই লিখেছে। হোলোজোইক মানে হচ্ছে কি বলো তো? আমরা 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 হলাম হোলোজোইক। তো আমরা কিভাবে খাবার খাই দেখো একবার। তুমি খাবার প্রথমে কি করো? তোমার হাতে আমি একটা চিকেন রোল দিলাম, তুমি ওটা হাতে ধরলে,
ধরে ফার্স্ট কাজ কি করলে, কপাত করে গিলে ফেললে, ঠিক আছে, কপাত করে গিললে। তো প্রথম এই গিলে ফেলাটাকে, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ইনজেশন। ইনজেস্ট করা, কপাত করে গিলে ফেলা। গিলে ফেলে তারপর কি হয়, খাবারটা তোমার শরীরের মধ্যে ঢুকলো, ঢুকে কি হবে, ডাইজেস্টিভ ট্র্যাক্টে গিয়ে কি হবে, হজম হবে, তাকে কি বলে, ডাইজেশন। হজম হওয়ার পরে কি হবে, সেই খাবার থেকে খাবারটা ভেঙে যাবে, খাবারটার মধ্যে যে কমপ্লেক্স সব জিনিসপত্র ছিল সেটা থেকে সিম্পলভাবে সেগুলো, সিম্পল কম্পোনেন্টে সেগুলো ভেঙে যাবে, যেটাকেই হজম হওয়া বলে, ডাইজেশন বলে। যেই কাজটা কিনা ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস শরীরের বাইরে এইখানে করেছিল, তো সেটা আমাদের শরীরের ভেতরে হবে। আমাদের বডিতে ভগবান ডাইজেস্টিভ ট্র্যাক্ট দিয়েছেন, তো ওখানে গিয়ে সব কিছু হবে। ডাইজেশন হওয়ার পরে কি হবে, নিয়ে সেই যে সিম্পল কম্পোনেন্টগুলো হলো সেগুলো প্রত্যেকটা আমাদের বডির প্রত্যেকটা সেলে, কোষে সেগুলো যাবে, গিয়ে সেগুলো ওখানে গিয়ে ইউটিলাইজ হবে। তো এই জিনিসটাকে কি বলে, অ্যাবজর্পশন। ব্লাডের মাধ্যমে অ্যাবজর্ব হয়ে কি হয়, সেটা প্রত্যেকটা সেলে সেলে গিয়ে পৌঁছে যায়। যদি ধরো এখানে তোমার খাবার হজম হয়ে এখানে কি হলো, ইন্টেস্টাইন ছিল, ইন্টেস্টাইন থেকে এখানেই কি রয়েছে, ব্লাড রয়েছে। তাহলে ইন্টেস্টাইনে অবধি সমস্ত খাবার ডাইজেস্ট হলো, হয়ে এখান থেকে দেখো আমি এদিকে অ্যারো দিয়েছি, এদিকে অ্যারো কেন দিলাম, এবার এটা এখান থেকে কি হলো, ব্লাডে চলে গেল। এটাকে কি বলে, ব্লাডে চলে যাওয়া, সেটাকে বলে অ্যাবজর্পশন। কেন না, ইন্টেস্টাইনের ওয়ালের মধ্য দিয়ে খাবারটা ব্লাড ভেসেলে অ্যাবজর্ব হলো, নিয়ে ব্লাডের কাজ কি, ব্লাডের কাজ হচ্ছে শরীরের সব জায়গায় গিয়ে 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 সেলকে সেই খাবার সাপ্লাই করা। সেল সেই খাবার নিয়ে কি করবে, সেল সেই খাবার নিয়ে, সেটায় মেইনলি গ্লুকোজ থাকবে না, গ্লুকোজ থাকবে। তো সেল সেটাকে কি করবে, গ্লুকোজ থেকে এটিপি তৈরি করবে। এটিপি হচ্ছে আমাদের আলটিমেটলি এনার্জি সোর্স। তাই জন্যই তো খাবারটা খেলে আমাদের এনার্জেটিক লাগে, তাই জন্যই তো শুধু মোটা হওয়ার কথা ভাবলে চলবে না, খাবার খেতে হবে এনার্জি পাওয়ার জন্য। ওকে, আর লাস্ট স্টেপ, সব খাবার তোমার হজম হয় না, সব খাবার আমাদের ডাইজেস্ট হয় না, কিছু আনডাইজেস্টেড ওয়েস্ট থেকে যায়, সেটা কি হবে, পটি। তাহলে সেটাকে আমি লিখি, সেটাকে বলে ইজেশন, পটি হওয়া, ঠিক আছে, ইজেশন। তো এই হলো হোলোজোইক নিউট্রিশন। হোলোজোইক নিউট্রিশন এটাকেই বলে, যেটা আমরা অ্যানিম্যালরা মেইনলি করে থাকি। ওকে, তাহলে এই চ্যাপ্টার তো আর কিছু এখানে বলার নেই, অনেক কিছু বলার ছিল। এই চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট, অনেক কোয়েশ্চেন আসবে। ও ভুলে গেলে হবে না, 6 কিংডম ক্লাসিফিকেশন আছে না, যেটা আমি বলেছিলাম পরে বলবো, দেখো দেখো কোথায় গেল, এই যে পার্টটা বললাম বাংলা বইয়ে সুন্দর করে মিসিং ছিল, যেটা 3 পরে 6 কিংডম ক্লাসিফিকেশন হচ্ছে কি 5-এরও পরে, 5 কিংডমেরও পরে 6 কিংডম ক্লাসিফিকেশন তৈরি হয়েছিল। কার্ল উজ আরেকজন ভদ্রলোক, যিনি 5 কিংডমে খুশি ছিলেন না, উনি 6 কিংডম ক্লাসিফিকেশন বলেছিলেন। তো সেখানে উনি বেসিক্যালি 6টা 1 2 3 4 5 6টা কিংডম বলেছিলেন। তো আমরা মনেরা থেকে তো আমাদের ছিলই, মনেরা ছিল, প্রোটিস্টা ছিল, ফানজাই ছিল, প্লান্টি ছিল, অ্যানিমালিয়া ছিল। উনি একটা নতুন ব্যাকটেরিয়া পৃথিবীতে জন্ম দিলেন, সেটা বললে ভুল, অ্যাকচুয়ালি উনি একটা নতুন কিংডমের জন্ম দিলেন, যেটার নাম হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া। আর্কি ব্যাকটেরিয়া মানে কি, আর্কি ব্যাকটেরিয়ারা হলো ব্যাকটেরিয়াই, তো মনেরাও তো ব্যাকটেরিয়া রয়েছে। তো উনি মনেরার নামটা একটু পাল্টে দিলেন, দিয়ে উনি মনেরার নামটা দিলেন ইউ ব্যাকটেরিয়া। মনেরা মানে মনেরাই, কিন্তু উনি এটার নতুন নাম দিলেন ইউ ব্যাকটেরিয়া। তো সেখানে ইউ মানে আগে একবার বলেছি না, ইউ মানে ট্রু, তার মানে এটা ট্রু ব্যাকটেরিয়া। তো তুমি আশেপাশে যত ব্যাকটেরিয়া দেখো সব হচ্ছে ইউ ব্যাকটেরিয়া, ট্রু ব্যাকটেরিয়া। আর আর্কি ব্যাকটেরিয়াতে কারা রয়েছে, আর্কি ব্যাকটেরিয়াতেও কিছু ব্যাকটেরিয়া স্থান পেল। কারা, যারা এক্সট্রিম অবস্থায় থাকতে পারে, মানে কি, ফুটন্ত জল, উষ্ণ প্রস্রবণ হয় দেখেছো, যেখানে কিছু কিছু জায়গা আছে জল পুরো টকবক করে ফোটে,
সেখানে আমরা ভাবতে পারি না যে সেখানে কেউ কি করে থাকে, কিছু ব্যাকটেরিয়া আছে সেখানে থাকতে পারে। প্রচণ্ড নোনা জল, সল্ট কনসেন্ট্রেশন বেশি খুব, যেখানে কেউ থাকতে পারে না, সেখানে কিছু ব্যাকটেরিয়া থাকতে পারে। তো বলতে পারো এরা হচ্ছে সারভাইভ ইন এক্সট্রিম কন্ডিশন। কিন্তু মনেরা যারা রয়েছে, যাদেরকে উনি এখন ইউব্যাকটেরিয়া নাম দিলেন, তারা কিন্তু ওরকম এক্সট্রিম কন্ডিশনে বাঁচতে পারে না, তারা মরে যায়, তারা নর্মাল কন্ডিশনে থাকে, যেমন আমরা চারিদিকে দেখি সবাইকে থাকতে। এই এক্সট্রিম কন্ডিশনে থাকতে পারা কিছু ব্যাকটেরিয়া, তাদেরকে উনি আর্কি ব্যাকটেরিয়া বলে আলাদা একটা 6 কিংডম ক্লাসিফিকেশন করে দিলেন। কিন্তু এই 6 কিংডম ক্লাসিফিকেশনটা ঠিক আছে, এটা আছে, কিন্তু যেটা বলেছিলাম যে 5 কিংডম ক্লাসিফিকেশনটাই কিন্তু মেইনলি এখন অবধি সবাই মেনে চলছে। ঠিক আছে, চলো তাহলে আমরা আবার আসছি কালকে নতুন লেকচার নিয়ে। কেমন লাগছে বলো, অনেক কষ্ট করে পড়াচ্ছি। যদি তোমাদের ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে বলো যে ভালো লাগছে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এখনও না করে থাকলে। আর তুমি যদি আমার কাছে পার্সোনালি বায়োলজি আমার কোচিংয়ে অ্যাডমিশন নিতে চাও অ্যাফোর্ডেবল প্রাইসে, তাহলে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে। আজকে আসছি, কালকে আসবো নতুন লেকচার নিয়ে। বাই বাই।